একটি ভেন্যু হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা এখন লক্ষ্য করছি কেনিয়া দলের স্কোর কার্ড এবং তাতে আমরা দেখতে পাচ্ছি উভয়টা 30 রান সংগ্রহ হয়েছে এবং ইতিপূর্বে রকিবুল বারবারই বলছে, আমরা কিন্তু সবসময় দেখছি যে মাশরাফি এবং রাসেলের কথা, তাদের কথা না বললেই নয়। প্রথম থেকে সূচনা করেছেন, পরবর্তীতে অবশ্য স্পিন রাজ্জাককে কিছু আক্রমণাত্মক তিনিও 2টি উইকেট লাভ করেছেন। আরম্ভ প্রথমে হাইলাইট দেখছি উইকেটের পতনগুলো বাংলাদেশ দল যেভাবে উইকেটগুলো পেয়েছিল বাংলাদেশ দলের বোলাররা, সেগুলো আমরা এখন দেখছি। আমার মনে হয় আমি এখন মঞ্জুর হাসান মিন্টু আপনাদের ধন্যবাদ। বাংলাদেশ দল তাদের ইনিংস কিছুদিনের মধ্যে শুরু করতে যাচ্ছে। তাদের সামনে লক্ষ্য 162 রান জয়লাভের জন্য। আমাদের সকলের প্রত্যাশা আপনাদের মতো যে বাংলাদেশ আজকে ভালোভাবে জয়লাভ করবে এবং জয়লাভ করে 2-0 ম্যাচে এগিয়ে যাবে 4 ম্যাচের সিরিজ। তবে নিশ্চিতভাবে ক্রিকেটের কথাই কেউ বলতে পারে না। উইকেটের যে অবস্থা, নিশ্চয় উইকেটে যারা ব্যাটসম্যান যাবেন, বাংলাদেশ দল ইতিমধ্যে 50 ওভার প্রায় 50 ওভারই মাঠে ছিল, তারা উইকেটের অবস্থা সম্পর্কে সচেতন। একটু স্লো উইকেট, বল থেমে থেমে আসে। বাংলাদেশ দলের ব্যাটসম্যানেরা যারা দেখে শুনে এবং প্রয়োজন মতো তারা স্ট্রোক করবেন, যখন প্রয়োজন তখন তারা তাদের উইকেট ডিফেন্ড করবেন। সব মিলিয়ে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ এখন যেরকম সক্রিয়, তাতে করে আজকের খেলায় তাদের জয়লাভ করতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না। তবে এখন কেনিয়া দল যখন বল করবে, উইকেটের অবস্থা যদি আমূল পরিবর্তন কিছু না হয়, তাহলে হয়তো বাংলাদেশ দলের ব্যাটসম্যানেরা বেশ সার্থকতার সাথে তারা মোকাবেলা করবে। গত খেলায় যেটি বগুড়ার শহীদ চান্দি স্টেডিয়ামে অনুষ্ঠিত হল, বাংলাদেশ দলের বেশ কয়েকজন ব্যাটসম্যান অর্ধশত রান করেছেন। নাফিসের ভাগ্য যদি তার সাথে থাকতো তাহলে তিনি 57 করতে পারতেন। তিনি 91 রান করেছিলেন সেই খেলে, তারপর রান আউট হয়ে যান। মাশরাফি বিন মুর্তজা একটি ঝড়ো ইনিংস খেলেছিলেন, মাত্র 16 বলে তিনি করেছিলেন 44 রান। মোহাম্মদ রফিক একটি ভালো ইনিংস খেলেছিলেন এবং সব মিলিয়ে বাংলাদেশ দল সেদিন ব্যাটিংয়ে যথেষ্ট সফলতা তারা লাভ করেছিল এবং পরবর্তীতে বোলাররা ও ব্যাটসম্যানদের পদাঙ্ক অনুসরণ করে কেনিয়া দলকে প্রথম থেকেই কন্ট্রাস্ট অবস্থায় রেখে শেষ পর্যন্ত কেনিয়া অল আউট হয়েছে 171 রান 170 রানে এবং জয় পরাজয়ের ব্যবধান ছিল বিরাট। 131 রানে বাংলাদেশ দল বগুড়ার প্রথম আন্তর্জাতিক খেলা কেনিয়াকে পরাজিত করে 1-0 ম্যাচে এগিয়ে যায়। এখনো উল্লেখযোগ্য ঘটনা যেটা ছিল কেনিয়া দলে, সেটি দেখানো হচ্ছে। খুলনায় প্রথমবারের মতো এবং খালেদ মাসুদের ক্যাচ, যেটি দর্শনীয় ক্যাচ, রান দুটি ছাপিয়ে করে তিনি ধরেছিলেন, সেটি দেখানো হল। আম্পায়ার মাহবুব বলের দিকে লক্ষ্য রেখে এবং দেখলেন যে লাস্ট ব্যাটসম্যান তিনি আউট হলেন, তার উইকেটটা ডেমাস্ট্রেটে তাকে সরাসরি পরিষ্কার বোল্ড করলেন এবং 49.5 ওভারে কেনিয়া দলের ইনিংস শেষ হয়ে যায়। এখানে বাংলাদেশ দলের বোলিং এর বিশ্লেষণ: মুর্তজা 2 উইকেট 26 রানে, রাসেল 28 রানে 3টি, শাহাদাত কোন উইকেট পান, রাজ্জাক 2টি, রফিক 1টি এবং জাবেদুমাবারি 29 লাভ করে। শুরু হতে যাচ্ছে। জাবেদ ওমর বাংলাদেশ দলের নিয়মিত উদ্বোধনী ব্যাটসম্যান, দলের শিট অ্যাঙ্কার তিনি 48টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন। এটি হচ্ছে তার 49 নম্বর ম্যাচ এবং তার সাথে সেই বগুড়ার খেলায় 91 রান করেছিলেন। 9 রানে তিনি 7 রান করতে পারেন। আজকে আমাদের 7 রান করার কারণে কিন্তু এই দুই উদ্বোধনী ব্যাটসম্যান তাদের স্বাভাবিক ক্রীড়া প্রদর্শন করবেন, এটি আমাদের সকলের প্রত্যাশা। কেনিয়া দল 43টি উইকেট লাভ করেছেন। ইয়াস গাল্লাবি, রওশন মাহানামা শ্রীলঙ্কা দলের প্রাক্তন ডানহাতি ব্যাটসম্যান। ইনিংসের প্রথম বল কেনিয়ার পক্ষে মার্টিন সুজি বল করলেন অফ স্ট্যাম্পের উপরে। প্রথম বলে ড্রাইভ করেছেন, পিছনের নাম থেকে প্রথম বল থেকে একটি রান, নো বলের কারণে
রিপ্লেতে আমরা দেখছি, হ্যাঁ তার সামনের পা কিছুটা উপরে উঠে গেছে। ওভার দ্য উইকেট বল করলেন, লেগ স্ট্যাম্পের উপরে ছিল, মিড উইকেটে ঘুরিয়ে 1টি রান, 2টি রান হতে পারত। শেষ পর্যন্ত হ্যাঁ ব্যাটসম্যানেরা সুযোগ হাতছাড়া করছেন না। এটি হলো অভিজ্ঞতার স্বাক্ষর, যখনই প্রয়োজন তখনই। এবং এটি ছিল হামিদ ভাই 1.5 রান, 1.5 রান, কিন্তু এটিকে 2 ব্যাটসম্যানরা 2 রানে পরিণত করলেন। বিশেষ করে একদিনের ক্রিকেটে রানিং বিটুইন দ্য উইকেট একটি অপরিহার্য অংশ। বাংলাদেশ দল যে ম্যাচুরিটির দিকে এগিয়ে যাচ্ছে সেটি বোঝা গেল। ক্যালকুলেটেড রিস্ক তারা নিয়েছেন। ফিল্ডার অবশ্য ঝাঁপিয়েছেন 30 গজ বৃত্তের একটু বাইরে। মিশ্র ছিলেন দলের একজন পুরনো খেলোয়াড়, সুজলেন। বল করলেন লেগ স্ট্যাম্পের উপরে এবং সাথে সাথে গ্লান্স করেছেন, বল চলে গেল মুহূর্তের মধ্যে সীমানার বাইরে। ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4 রান। প্রথম ওভার শেষে বাংলাদেশ দলের রান দাঁড়িয়েছে 8। যেখানে শেষ করেছিলেন আজকে সেভাবেই শুরু করবেন। পরের বল ওডেও নাফিস। এবারে অবশ্য যেমনটি খেলতে চেয়েছিলেন তেমনটি হয়নি, সেটা চাইনিজ কাট টাইপের। বল চলে গেছে ফাইন লেগ অঞ্চলে, 1টি রান। 153 রান দূরে রয়েছে বাংলাদেশ জয়লাভের জন্য, তাদের সংগ্রহ নয়। উইকেট স্লো। আমি এখানে কিন্তু ব্যাটে বলে যেমনটি হওয়ার কথা তেমনটি হচ্ছে না। লেগে যেতে পারতো, হ্যাঁ যদি ভাগ্য তার খারাপ থাকতো অবশ্যই লাগতে পারতো। বোলারের ভাগ্য ভালো থাকলে তিনি যেহেতু উইকেটের কাছাকাছি ছিল, কাট করতে চেয়েছিলেন নাফিস, ব্যাটে বলে হয়নি। বল একটু বিপজ্জনক ভাবে চলে যায় উইকেট রক্ষকের হাতে। খুব সমৃদ্ধ করেছে আমি মনে করি, এই জন্য যে চমৎকার শট অনসাইড। আমরা জানি শাহরিয়ার নাফিজ অনেক স্ট্রং, সে লেগ মিডলে বলটাকে সুন্দরভাবে করেছে এবং ভালো ফিল্ডিংও দেখলাম আমরা। তো আমার মনে হয় 3 রান নেওয়া থেকে বিরত রাখতে পারবে না ব্যাটসম্যানকে, যে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। এবং 161 রানে 50তম ওভারে 1 বল বাকি থাকতে তাদের ইনিংস বাংলাদেশ 32 খান উইকেট না হারিয়ে। দর্শক শ্রোতা ভাই বোনেরা, এতক্ষণ প্রবাসী বাংলাদেশিদের আমরা একটার পর একটা মেসেজ পাচ্ছি। এবারে স্বয়ং রাষ্ট্রদূত ওমানে অবস্থিত বাংলাদেশের রাষ্ট্রদূত তিনি আমাদের সাথে কথা বললেন। চারও হয়ে গেল ইতিমধ্যে, এবং সেখানে অবস্থানকারী বাংলাদেশিরা প্রাণ ভরে এই চ্যানেল আয়ের মাধ্যমে বাংলাদেশ কেনিয়ার একদিনের সিরিজ উপভোগ করছে। আমরা তাদের কথায় উৎসাহিত হয়েছি। চ্যানেল আই মাননীয় রাষ্ট্রদূতের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছি। নাফিজ একটি দর্শনীয় 4-এর মার মারলেন। অফ স্ট্যাম্পের বাইরে ছিল বলটি, সেটিকে সজোরে ঘুরিয়েছেন ওয়াইড মিড অন দিয়ে। জাভেদ এবারে টেস্ট সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোটামুটি ভালোই খেলেছেন। ওখানে এই অর্থে যে কেনিয়া দলের কোন ফিল্ডার কাছাকাছি ছিল না এবং অত্যন্ত দ্রুত গতিতে বল চলে গেল পয়েন্ট অঞ্চলে সীমানার বাইরে। 11 ওভার শেষে বাংলাদেশ দলের রান 49,
কোনো উইকেট না হারিয়ে। রকিব এই শটটি সম্পর্কে এটা ফেভারিট শট জাভেদ ওমর বেনিগের। আচ্ছা, স্কোয়ার কাট খুব পছন্দ করে খেলতে এবং ঠিক ওই বল করছে। 28টি একদিনের খেলায় তিনি অংশগ্রহণ 28টি একদিনের খেলায় অংশগ্রহণ করেছেন পিটার গন্ডো। 20টি উইকেট লাভ করেছেন। 20টি উইকেটও তিনি লাভ করেছেন। জাভেদ ওমর বেলিং এবং শাহিয়ান নাফিস বেশ ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। অর্ধশত রান পূর্ণ করলো বাংলাদেশ দল। কেনিয়ার 161 রানের জবাবে বাংলাদেশ দল তাদের ইনিংসে খেলা খেলছে। বেলিং 18, 36 বলে, নাফিস 28 পয়েন্ট। কেনিয়ার পরের বল দেখে শুনে বলকে আসতে দিয়ে মিড উইকেট দিয়ে একটি চালিয়ে দিয়েছে, 1টি রান, 2টি রান এবং 3য় রানেরও হয়তো বা প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছে। বেশ দৌড়ের সঙ্গে 3টি উইকেট, 3টি রান সঙ্গে 3 রান, অর্থাৎ 3 রান যোগ হওয়ার ফলে দলীয় রান দিয়ে দেওয়া হলো 53, 5-3 53, 5-3 53। কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ দল তাদের খেলা খেলছে। বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম খুলনা। পরের বল এবারে অফের দিকে ড্রাইভ করেছে, কিন্তু দেখে শুনে অত্যন্ত সুন্দরভাবে বাপা বাড়িয়ে দিয়ে গিয়ে বলের লাইনে গিয়ে চমৎকার ভাবে ড্রাইভ করেছেন এবং লং অফ দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। শট অফ দ্য ডে আমার মনে হয়। এবং অত্যন্ত সুন্দর এবং রকিবুল বলতে শট অফ দ্য ডে অত্যন্ত দর্শনীয় এবং ব্যাটে বলে সুন্দর ভাবে সংযোগ আমরা দেখছি। আবারও দেখলাম বোলার অবশ্য চেষ্টা করেছিলেন কিছুটা আটকাবার জন্য, কিন্তু ব্যর্থ প্রয়াস। ইতিমধ্যে সকলকে ফাঁকি দিয়ে বল চলে গেছে। পরের বল এবারও স্কোয়ার কাট, ফিল্ডার চেষ্টা করেছিলেন, সেকেন্ড জেনেছিলেন ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে, কিন্তু দড়ি ছুঁয়ে ফেলেছে বল। অতএব সেক্ষেত্রে 4, আরো 4টি রান আসলো। 2টি দর্শনীয় 4 পরপর 2টি দর্শনীয় 4 দলীয় রান সংগ্রহ। রকিবুলের দৃষ্টি আকর্ষণ করলো এই চমৎকার দুটি শটের জন্য। শুধু রকিবুলের দৃষ্টি আকর্ষণ না, আমাদের এই দুটি দর্শনীয় শট সম্পর্কে রকিব তুমি এই মুহূর্তে কি ভাবছো? আমি দ্বিতীয়টার থেকে প্রথমটাই থাকতে প্রথম শটটা একটা ব্যাটসম্যানের ড্রিম। যত এবং বোলারের জন্য এটা খুব অপমানকর হয় যখন নাকি ব্যাটসম্যান তাকে বোলার ব্যাক পাস পাস দিয়ে যখন 4 মারে। আরেকটি শট আমরা দেখলাম, এটা বোধহয় 4 হবে। বোলার্স ব্যাক ড্রাইভ, আরো দর্শনীয়, এটা আগেরটার থেকে মনে হচ্ছে আরো বোলার্স ব্যাক ড্রাইভ, আরো বেটার। বলো রকিব প্লিজ। তো এই দুটো শট আমি এখন 3টা 4 দেখলাম, আমি মাঝখানটাকে বাদ রাখি, প্রথমটা এবং তৃতীয়টি চমৎকার শট। ফুল ফেস অফ দ্য ব্যাট, এলবো আউট, ব্যাক পাস দ্য বোলার, ভিড় উপরে খেলেছে। আমরা এখন দেখতে পাচ্ছি পিছন থেকে এইখানে দিস ইজ দ্য অ্যাঙ্গেল যেখানে কোনো ফিল্ডার থাকে না, আর এখানে খুব প্রেশার জোর দেওয়া লাগে, প্রপার টাইমিং। তাই হয়েছে খেলোয়াড়রা খেলবেন এবং দলের জন্য খেলবেন, নিজের জন্য খেলবেন এবং সকলের জন্য খেলবেন। পরের বল কিছুটা বাইরে গিয়ে সামান্য সুইং করেছে, একটা ভালো সুইং করেনি। বাপা বাইরে গিয়ে বাপা নিয়ে বলের লাইনে গিয়ে খেলেছেন। দলীয় রান 65, কোনো উইকেট না হারিয়ে কেনিয়া সংগৃহীত 161 রানের জবাবে বাংলাদেশ দল তাদের ইনিংসে খেলা খেলছে। খুলনার সুন্দর স্টেডিয়ামে, বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়াম আজকের এই খেলা হচ্ছে, যেটা আন্তর্জাতিক ভেন্যু হিসাবে আজকে স্বীকৃতি লাভ করছে। পরের 13 ওভারের খেলা চলছে, ফুল টস বল। এবারে স্পেস, এবারে কোন উপায় নেই, উইকেট এবং মিডনের লং অনের মাঝখান দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। ঘড়ির সিগন্যাল, পাকিস্তানি আম্পায়ার এই সিগন্যালটা ওই সুপার, এই সিগন্যাল সুপার এই সুপার সাবস্টিটিউট তারা কল করেছিল, অর্থাৎ তারা ইউটিলাইজ করবেন এখন কেনিয়া দল। এবং এই মুহূর্তে প্রথম উইকেটের নাফিজ একটি শরীরের বাইরে থেকে বলটাকে অন দ্য রাইজ ড্রাইভ খেলতে গিয়েছিলেন এবং সেই অন দ্য রাইজ ড্রাইভ খেলে যেহেতু তার বলের লাইনে তিনি ছিলেন না, বলের পিচিং এর উপরে ছিলেন না, তাকে এই রকিবুল পাও জায়গা মতো ঠিক মতো যায়নি, যার জন্য বলটা উঠে গেল।
উঠে গিয়ে হামিদ ভাই কাভার অঞ্চলে এই প্রথম উইকেটের পতন হলো, যে কথা দেখেন বলছিলাম। তার এই শরীরে দেখেন, কত বাইরের বল, বাইরের এইটা বল। শেয়ার নাফিসের দিস ইজ হিজ প্রবলেম। কারণ এটা নিয়ে আমাদের অনেক আলোচনা হয়েছে, সেও নিজেও জানে। আমি যতটুকু তো আজকে 4টি চার মেরেছেন অবশ্য তার আপনার আসবেন না, তার সাথী, তার সতীর্থ জাভেদ ওমর, তিনিও শুরু করেন আর ওভারে। তো এটি বলের সাথে সঙ্গতিপূর্ণ হয়নি, এটা কারণে বল থামছে না, আর এই না থামার কারণেই কিন্তু ব্যাটসম্যানরা মিস টাইম করছে না, যেটা প্রথম সেশনে আমরা দেখেছি যে অনেক মিস টাইম শট খেলে আউট হয়েছিল। এই মুহূর্তে আপনারা দেখতে আফতাব এবং রকিবুল, তোমার কথা রেস্টেনেবল উইকেট এখন অনেকটা ইজি হয়ে গেছে, ইজি হয়ে ড্রাই হয়েছে, আর্দ্রতাটা চলে গেছে, বল লো করতে পারে কিছুটা এবং লোয়ার সাইডে আছে, কিন্তু বল ব্যাটে এবং ফার্স্ট সেশন থেকে বেটার ব্যাটে আসবে এবং সেভাবেই দেখা গেল যাবে। তোমরা দেখে শুনে বল লফট করে দিলেন, ইনার ফিল্ডার মাথার উপর দিয়ে বল চলে গেল ডিপ মিডিউকের ওয়াইড মিডিয়ান দিয়ে সীমানার বাইরে। আফতাব মারলেন, আফতাব এসেই ফিল্ড প্লেস করেছে, রক্ষণাত্মক ফিল্ডিং উইকেটের কাছে কেউ নেই, বৃত্তের মধ্যে সব রান সেভিং ফিল্ড। এবং প্রথম থেকেই তারা সজাগ দৃষ্টি, যে কারণ তারা 162 ফার্স্ট 15 ওভার একবারে হতো, তখন 9 জন ফিল্ডার ইনার সার্কেল আছে। এখন যেটা হয়েছে, যে চমৎকার ওভার দ্য টপ কাভার ড্রাইভ দেখলেন, দর্শক আপনারা দেখলেন, আফতাব এমনকি খেলে প্রতিবাদর খেলোয়াড়, যা আলোচনায় ফিরে আসছে আবার। সেটা হলো যে এখন এই খেলায় আরো রান আনার জন্য, খেলায় আরো আকর্ষণ আনানোর জন্য, আরো এক্সাইটমেন্ট আনার জন্য তো 20 ওভার করা হয়েছে। এই 15 ওভারের জায়গায় যেটা আগে ছিল সেটা 20 ওভার, কিন্তু 3টা ব্লকে করা হয়েছে, অর্থাৎ 10-5-5। প্রথম 10 ওভার কম বাধ্যতামূলক করতে হবে, তখন 9 জন ফিল্ডার থাকবে এবং 2 জন স্টেজের ফিল্ডার থাকতে হবে 30 জনের। আর সুপার সাবটা হচ্ছে আর একটি চমৎকার ওভার দ্য টপ ছিল, সেটা অন সাইডে আফতাবের, মানে ক্লাসিক্যাল আফতাব আমি বলবো, মানে আমরা দেখবো রিপ্লেতে, এটা দেখার মতন একটা শট ছিল। আর সুপার সাবটা হচ্ছে টেলম্যান যে হয় সেই সুপার সাব হবে, তাকে যে কোনো সময় এই যে শটটা 1 বাউন্স 4। এবং দেখেন এখন বল ব্যাটে কিন্তু আসছে, সুন্দর কেনিয়ান ইনিংসে কিন্তু বল সরকারের দিকে যেটা একটু অভাব ছিল, মনে হয় ভালো। পরপর তিনি চিন্তা করছেন তিনি আমাদের দলের সেরা ব্যাটসম্যান, অথচ এবং বিশ্বমানের এবারে হাতের না তাকিয়ে এক ড্রপ হয়ে গেছিল, সামান্য কয়েক ইঞ্চির জন্য মনে হয় এরকম হয়। আফতাব অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে, আফতাব একটু যারা আছে তাদের মাথার উপর দিয়ে কিন্তু তিনি মারছেন, একদম সীমানার কাছাকাছি জায়গায় দিয়ে বল পরের বল। এবারে মনে হচ্ছে সীমানা পার হবে, এবারে অবস্থা দেখা যাক। না, এবারে একটি ড্রপে আবার চা, অর্থাৎ বেশ রান সংগ্রহের দিকে অন্তত মোটামুটি এখন হাত খুলেছে, এবং দলের যে এই চাঞ্চল্য স্পিনার ওবেও, টমাস ওবেও বল করলেন। এবারের প্রথম বল খুব খাটো লেন্থের ছিল, সাথে সাথে ব্যাটসম্যান কাল বিলম্ব না করে স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে বল পাঠিয়ে দিয়েছেন সীমানার, আর মাত্র 62 রানের প্রয়োজন। এবারে আরো খাটো লেন্থে বল আফতাব উঠিয়ে মেরেছেন, দেখা যায় শেষ পর্যন্ত কি দাঁড়ায়। এবারে পরিষ্কার ছয়, কয়েক গজ, সীমানার কয়েক গজ বাইরে গিয়ে বলটা পড়ল। দর্শকেরা তো আনন্দে আত্মহারা। আফতাবের এই ইনিংসের প্রথম ছয়, মনে হয় প্রথম ছয়, ম্যাচেরও আজকের ম্যাচেরও কেবল প্রথম ছয়। সকালে তো 6 মারার কোনো প্রশ্নই ছিল না, কেন উইকেট ব্যাটিং উপযোগী ছিল না। এখন আফতাবই চেষ্টা করছেন, 2 বার অল্পের জন্য 6 মারতে পারেননি, এবারে তিনি মেরেছেন। পরের বল সজোরে ড্রাইভ করেছেন এবং বল চলে যাচ্ছে সীমানার বাইরে অফ সাইড দিয়ে। 2 বল থেকে তিনি সংগ্রহ করলেন 10 রান। 110 বাংলাদেশ 1 উইকেটে, এবং 16 ওভার শেষে এই রান সংগৃহীত হয়েছে বাংলাদেশ দলের জেতার জন্য। একটি ওভারে
22 রান সংগৃহীত হয়েছে পূর্ববর্তী ওভারে। চুয়াল্লিশ রান 1 উইকেটে। লেগ স্ট্যাম্পের বাইরে এবং ইংরেজি ধারাভাষ্যকাররা হামিদের বলবে ইজি পিকিং, এবং আফতাব দেখলেন লেগ স্ট্যাম্পের বাইরে, সাথে সাথে বলের দিকে লক্ষ্য রেখে ঘোরালেন, বল চলে গেল স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সোজা সীমানার বাইরে, সোজা সীমানার বাইরে। অধিনায়ক ওডের জন্য বিরাট সমস্যা, তিনি আফতাবের জন্য কি ফিল্ড সেট করবেন তিনি ঠিক করতে পারছেন না। পরে বল আফতাব আবারও, এবারে মিড উইকেটের ফিল্ডারের একটু উপর দিয়ে হয়তো আঙুলে স্পর্শ করতে পারে, জন্য হাতে রয়েছে 9টি উইকেট। জাভেদ ওমর তিনিও বসে থাকার পাত্র না, তিনি স্বভাব সুলভ ভাবে কবিবুক ফ্যাশনে আরো একটি রকিবুল দর্শনীয় 4-এর মার মারলেন অফ সাইডে। বলের ফ্লাইট দেখে একটু বেরিয়ে আসে জাভেদ ওমর এবং সুন্দর ফুটওয়ার্ক দিয়ে সে বডির সীমানার কভার, এক্সট্রা কভারের মাঝখানে আমরা এখন দেখানো হচ্ছে সুন্দরভাবে অফ সাইডে ফিল্ডার ছিল, কভার অফ সাইডে ছিল এক্সট্রা কভার, ঠিক তাদের মাঝখান দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। 300 করে যে পেনিয়া ওয়াজ মানে আউট অফ দ্য ম্যাচ, আউট অফ দ্য ম্যাচ। আমার মনে হচ্ছে পিন্টু ভাই, with due respect to Kenyan cricket এবং যে সেটা অর্ধশত রান করেছেন আফতাব, মাঠের সকলের করতালি দিয়ে অভিনন্দন জানানো হচ্ছে। মোহাম্মদ আশরাফুলকে দেখা যাচ্ছে আজকে আর তার সুযোগ আসছে না, কেননা আফতাব আর বেলিন যেভাবে খেলছে তার জন্য আর রানের খুব একটা থাকছে না। অধিনায়ক বাশার তিনি অভিনন্দন জানাচ্ছেন আফতাবকে উৎফুল্ল। এবং রকিবুলের কথা রেস্ট টেনে বলি যে সিরিজে কতটুকু সম্ভাবনা আছে জানি না, আপাত দৃষ্টিতে মনে হচ্ছে দুই দলের ব্যবধান অনেক হয়েছে। মনে হয় একটা স্কুল টিমের সঙ্গে খেলা হচ্ছে, হ্যাঁ, জন্য প্রয়োজন 162 রান। যথেষ্ট বাইরে ওয়াইড পেতেন, কিন্তু ওয়াইড না নিয়ে জাভেদ ওমর তার ফেভারিট শট স্কোয়ার কাট করেছেন, বল সিনিয়র লোক সামলাতে পারলেন না। বলে 1 রান দলের জন্য না হয়ে দলের জন্য আমি 4 রান উপহার দিই। এবং সেই কথা মনে রেখে আর যারা আছেন দর্শকরা বিভিন্ন জায়গা থেকে এসছে, তারা যেন সময় মতো বাড়ি ফিরতে পারে সেই লক্ষ্য রেখে এই 4-এর মাধ্যমে কিন্তু অর্ধশত রানও তিনি পূর্ণ করে দিলেন। জাভেদকে আন্তরিক অভিনন্দন, এটি হচ্ছে তার 9 নম্বর অর্ধশত রান। 9টি মূলত তিনি হামিদ ভাই টেস্ট মেজাজের খেলা। পরবর্তী ম্যাচগুলোতে দলে কি সামান্য কিছু পরিবর্তন হতে পারে? তবে আমার মনে হয় যে থার্ড ওডিআইটা খেলার পরে হয়তো আমরা 4th ওডিআইতে তখন কিছু এক্সপেরিমেন্ট করতে পারে, কিছু করবেন, আগে জয়টাকে ডবল নিশ্চিত করে নেবে। এটা মানে আমার একটা ধারণা। হ্যাঁ, তোমার সাথে এই ব্যাপারে আমি একমত। তবে এই দুটো ম্যাচে বাংলাদেশ আবারও দেখানো হচ্ছে। থার্ড আম্পায়ার, মূল আম্পায়ার যিনি আছেন তিনি এখনো অবশ্য রকিবুল, হয়তো বা পা স্পর্শ করলেও তো 4ই হবে। লক্ষণীয় রকিবুল, এই দুজন কিন্তু দলের অন্যতম সেরা ফিল্ডার, রানিং বিটুইন উইকেট খুবই দ্রুত, ভেরি ফাস্ট। পরের বল কাভার অঞ্চল দিয়ে প্রোটেকশন নেই, কাভার অঞ্চল দিয়ে সীমানার বাইরে চলে গেল। পরের বল কাট করেছেন সাগরে এবং বল চলে যাচ্ছে পয়েন্ট দিয়ে সীমানার দিকে এবং সীমানা পার হয়ে গেল। 10 থেকে 4 বাদ দিলে ব্যবধান কমে দাঁড়ালো 6। একটি স্ট্রোকের দরকার। বাংলাদেশ 156 1 উইকেটে। আপনারা রিপ্লে দেখেন, পয়েন্টের ফিল্ডারকে পরাস্ত করে বল চলে গেল সীমানার দিকে। তিনি চেষ্টা করেছিলেন, কিন্তু বলের গতি যারা আছে খারাপ আসছে, আমরাও সামিল হয়ে গেলাম।
আপনার নিশ্চয় চিন্তা ভাবনা করেছেন যে উইনিং হিটটা কি 4 হবে না নিজেরাই দিয়ে দিচ্ছে হামিদ ভাই নিজেরাই, এবং বল চলে গেছে একটি ওয়াইড এবং 5। আমার মনে হয় খেলা বোধহয় এখানেই শেষ, ব্যাটসম্যানদের আর কষ্ট করতে হলো না। একটি ওয়াইড এবং ওয়াইড বাউন্ডারি, যার মাধ্যমে বাংলাদেশ এই খেলায় দেখি টাই হলো নাকি 62 খেলার পরিসমাপ্তি, খেলা শেষ হয়ে গেল। বাংলাদেশ দল সফরকারী কেনিয়া দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে 9 উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করে সিরিজে 2-0 ম্যাচে এগিয়ে গেল। আর দুটি ম্যাচ